সুপ্রভাত। আমরা আজকে চাইবো যে আমাদের এই আলোচনাটা একটু সবাই মিলে করি। হ্যাঁ, এখানে আমরা মঞ্চে বসে আছি শুধু এটাকে ইংরেজিতে যাকে বলে ফ্যাসিলিটেট করার জন্য, যে আমরা জানতে চাইবো আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে। এবং আমার মনে হয় অল্প বিস্তর আমরা সবাই ক্যান্সার সম্পর্কে কিছু না কিছু খোঁজ রাখি। আমাদের ঘনিষ্ঠজনের কেউ না কেউ আমরা হারিয়েছি ক্যান্সারে। ফলে ক্যান্সার শব্দটা যেমন সি দিয়ে শুরু হয়, আমি বলি যে সি শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভীষণ একটা ভয় দানা বাঁধে। কিন্তু সি শব্দটা হলেই যে একটা মানুষের শেষ দিন চলে আসলো এই কথাটাও ঠিক নয়। আমি প্রায়ই এখন বলি যে ঠিক সময় মতো যদি আর্লি স্টেজ যেটাকে আমরা বলি, আমরা যদি ক্যান্সার ডিটেক্ট করতে পারি, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা ক্যান্সার সারাতে পারি। ফলে একটা ক্যান্সার রোগীর বা একটা ক্যান্সারের যদি আমরা একটা জার্নি দেখি, শুরুতে কি হচ্ছে, আমরা চাইবো যে আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস হোক, আমরা জানবো কেমন করে আমাদের ক্যান্সার শরীরে না হওয়ার একটা সম্ভাবনা জাগে। তারপরেও রাষ্ট্রিকভাবে বা ব্যক্তিগতভাবে বা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, আমরা যেন যে ক্যান্সারটাকেই ধরি সেই ক্যান্সারটাকে যেন আর্লি ধরতে পারি। তারপরেও দেখা যায় ইভেন ইন ব্রিটেন 30-40% পেশেন্টস ওরা কিন্তু স্টেজ 3 স্টেজ 4-এ আসে। হ্যাঁ, স্টেজ 3 স্টেজ 4-এ আসার পরেও আমরা তখন তাদেরকে অ্যাকিউট সেটিং, যেটা হসপিটাল সেটিং বলি, সেই সেটিংয়ে আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। সেই স্টেজ 1 থেকে বিভিন্ন স্টেজে হতে পারে এবং তাদের চিকিৎসা সারিয়ে দেওয়ার পরে সেখানে কিন্তু ব্যাপারটা থেমে থাকে না। তারপরে তাদের রিকভারি থাকে, তাদের রিহ্যাবিলিটেশন থাকে। শুধু তাই নয়, রেগুলার একটা ফলো আপ থাকে যাতে আমরা আর্লি রিকারেন্স ধরতে পারি। সেই সময় তাদেরকে আবার একটা ডায়াগনোসিস করে তার চিকিৎসা দেয়া বা তারপরেও তাদেরকে পুনর্বাসন করা নানা ধাপে রয়েছে। এবং যারা আনফর্চুনেটলি ক্যান্সারের মধ্য দিয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়াবেন, তাদের শেষ দিকেও আমরা যেটা প্যালিয়েটিভ কেয়ার বলি সেটাও রয়েছে। তো ক্যান্সার জার্নিটা অনেক বড়, একেবারে সচেতনা থেকে শুরু করে ক্যান্সার ডায়াগনোসিস হওয়া, ক্যান্সার ট্রিটমেন্টের পরে তার রিকভারি এবং সর্বশেষ তার শেষ যে আমাদের সেবা রয়েছে সেই পর্যন্ত। তো আমরা কিন্তু আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা একদম রাখছি হচ্ছে শুরুতে, মানে আমরা কেমন করে ক্যান্সারটাকে আর্লি ডায়াগনোসিস করতে পারি বা আমরা আমাদের একটা এটাকে প্রতিরোধ করতে পারি শুরু থেকে। তাতে কিন্তু আমাদের যেমন ব্রিটেনে, আমি খুব সাদামাটায় বলছি, ব্রিটেনে যেমন আমাদের 3টে ন্যাশনাল স্ক্রিনিং প্রোগ্রাম রয়েছে, ব্রেস্ট, সার্ভিক্স এবং কোলোরেক্টাল। এখন এই প্রথম প্রস্টেটে আসছে এমআরআই ভিত্তিক একটা বিশাল একটা ট্রায়াল শুরু হচ্ছে। তাছাড়া মূলত ন্যাশনাল বেসড হলো মাত্র 3টে। তো আমাদের 4টে, যেমন ওখানে সবচেয়ে বড় লাং ক্যান্সার, তারও এখন স্ক্রিনিং প্রোগ্রাম এখন ওইভাবে হয়নি, মানে আমরা ওরকম পাইনি কোনো টুলস যেটাতে পারি। যেহেতু প্রস্টেট ক্যান্সারে আমরা জানি এমআরআই স্ক্যান, আধুনিক এমআরআই স্ক্যান দিয়ে আমরা অনেক দ্রুত সেই লক্ষণগুলো দেখতে পাই রেডিওলজিতে, সুতরাং সেই ট্রায়ালটা শুরু হচ্ছে। কিন্তু শুধু পিএসএ স্ক্রিনিংয়ে দু রকমের মানে ভাব রয়েছে। একটা ইউরোপিয়ান ট্রায়াল রয়েছে যেটা পজিটিভ, আমেরিকান ট্রায়াল হচ্ছে যেটা নেগেটিভ। ফলে কোনো রেকমেন্ডেশন নেই যে আমাদের ডেফিনেটলি যে পিএসএ স্ক্রিনিং করতেই হবে, কিন্তু তারও আবার নানা ধাপ আছে, ওগুলো প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারবো। কিন্তু যেটা বলছিলাম যে স্ক্রিনিং প্রোগ্রামটা একটা, এবং নানা রকমের প্রিভেনশন যেটা রয়েছে, আপনি ধূমপান করবেন না, আপনি মদ্যপান বেশি করবেন না, আপনি হেলদি একটা লাইফস্টাইল করবেন, এটা সবাই জানেন। আমরা কি বলে একটু ব্যায়াম করব, একটু ভালো থাকবো, নানা রকম কিছু আমরা অ্যাভয়েড করব। ফলে অ্যাওয়ারনেস এটা একদিকে খাদ্যের, আর একটা অ্যানোসোলামাকে কি সিমটমস হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু নিয়ে, সেই সিমটমসগুলো আমরা যদি একটু আগে থেকে ডাক্তারের কাছে যাই তাহলে হয়তো আমরা সেই ক্যান্সারগুলো আমরা একটু আর্লি ডিটেকশনের দিকে যেতে পারি। তো এইরকম নানা রকমের আমাদের আর্লি ডিটেকশন থেকে শুরু করে আমাদের যে প্রিভেন্টিভ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা দেখে থাকি। তো আজকে মূলত মানে এটা একটা মোটা দাগের কথা হলো, খুবই অল্প মোটা দাগের কথা আমি বলছি, কিন্তু আমি জাস্ট শুরু করার জন্যে যে আমরা চাইবো যে আপনারা আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন থাকে সেটা ভুল হোক, কোনো ভুল শুদ্ধ নেই, যা মনে হয় প্রশ্ন করবেন, আমাদের সাধ্যমতো আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার,
পিএলএস হসপিটাল ক্যান্সার ডিপার্টমেন্ট থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার খুব ভালো লাগছে দেখে যে অনেক মহিলা এখানে আজকে এসছেন, ঔৎসুক্য দেখাচ্ছেন, ক্যান্সার সম্বন্ধে জানতে চাইছেন। প্রথমেই বলি, উনি এনএইচএস বা ইংল্যান্ডে যেরকম ক্যান্সার পেশেন্ট পান, আমরা তার থেকে অনেক অ্যাডভান্স পেশেন্ট পাই। তাই জন্য আমাদের পরিপ্রেক্ষিতটা একটু অন্যরকম। আমাদের এখানে আমরা বলি 1/3 ফর্মুলা। 1/3 ক্যান্সার আমরা কিওর করতে পারি, 1/3 ক্যান্সার আমরা কন্ট্রোল করতে পারি, মানে ক্যান্সার থেকেও আপনারা ভালো থাকতে পারবেন চিকিৎসাপত্র করে। আর 1/3 আমরা বিশেষ কিছু করতে পারি না, সিমটোম্যাটিক, সাপোর্টিভ আর প্যালিয়েটিভ এটা করতে পারি। তো এই পরিপ্রেক্ষিতে যেটা উনি বললেন সেটা খুবই দামি কথা। সেটা হচ্ছে ক্যান্সার চলার পথটা খুব কঠিন, কারণ ক্যান্সার কোনো একটি মানুষের হয় না, পুরো পরিবারে তার একটা অ্যাফেকশন হয়। কেন? পরিবারের অনেকের কাজকর্ম, তার প্রফেশন, তার এডুকেশন, এই সবই অ্যাফেক্টেড হয়। তাই ক্যান্সারকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখতে হবে। তাই জন্যই আজকে এখানে একটা আলোচনা সভা আমরা করেছি। এটা একটি অন্যরকম রোগ। 2 নম্বর, উনি বলেছেন যে ইংল্যান্ডে সরকার অনুমোদিত স্ক্রিনিং প্রোগ্রাম আছে 3টে, এবং এখন আরেকটি যোগ হয়েছে 4 নম্বর। প্রথম 3টে তো ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার আর কোলোরেক্টাল ক্যান্সার, আর 4 নম্বর হলো প্রস্টেট ক্যান্সার, নতুন সংযোগ হয়েছে। ভারতবর্ষে 140 কোটি মানুষের কিন্তু কোনো মাস স্ক্রিনিং প্রোগ্রাম নেই, কিন্তু তা সত্ত্বেও অপরচুনিস্টিক স্ক্রিনিং, হাই রিস্ক স্ক্রিনিং, অর্থাৎ আপনার যদি মনে হয় যে আমি স্ক্রিনিং করাতে চাই তাহলে করতে পারেন। সরকারি অবস্থাতেও করতে পারেন, ব্যবস্থাতেও করতে পারেন, আর বেসরকারি ব্যবস্থাতেও করতে পারেন। তো এখানে কিন্তু কোনো গভর্নমেন্টের স্ক্রিনিং প্রোগ্রাম নেই। যেটা করবেন আপনারা চিন্তা ভাবনা করে, সচেতনতা যদি আপনারা থাকেন, সচেতন থাকেন, তাহলে আপনারা ক্যান্সার স্ক্রিনিংয়ে এগিয়ে আসতে পারেন। এটি কিন্তু খুবই উপযোগী একটি মেথড, যেটা প্রাইমারি স্ক্রিনিং বা প্রাইমারি প্রিভেনশন, সেটা হচ্ছে আপনার জীবনশৈলীর মধ্যে। জীবনশৈলীতে পরিবর্তন তো আনতেই হবে যদি ভালো থাকতে চান। ব্যালেন্স ডায়েট বা সুষম আহার। অনেকে আছে কোনো পার্টিকুলার একটা খাদ্য প্রচণ্ড বেশি করে খায়। মানে আমি দেখেছিলাম একবার দিল্লিতে একটা ইউনাইটেড নেশনের একটা ক্যান্সারের সভা হয়েছিল। সবাই গাজর কিনে কিনে খাচ্ছিল, কিলো কিলো গাজর কিনছিল, বলছিল গাজর খেলে নাকি ক্যান্সার হয় না। কিন্তু এরকমভাবে কিছু নেই। মোটামুটি ব্যালেন্স বা সুষম আহার যদি করতে পারেন, খুব বেশি ফাস্ট ফুড বাচ্চারা যেটা আজকাল করছে সেটা না খেয়ে ঘরে তৈরি খাবার, আমাদের মা ঠাকুমারা যে রুটি তরকারি এসব দিত, এগুলো খুবই উপযোগী। এটা করলেই মোটামুটি আপনি একটা প্রতিরোধ করতে পারেন। ধূমপান করবেন না, ধূমপান করবেন তো কাউকে বলা যায় না, করবেন নাই, নিশ্চয়ই তার একটা প্রতিফলন আছে ক্যান্সার প্রতিরোধে। অ্যালকোহল নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আদৌ এক পেগও উপযোগী কিনা, না কোনো অ্যালকোহলই সেবন করা উচিত নয়, এ নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। কিন্তু মোটামুটি যাকে আমরা বলি একটা হেলদি লাইফস্টাইল, যেখানে আপনি রোজই অল্পক্ষণ, আধ ঘন্টা হোক, 45 মিনিট হোক, কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে সপ্তাহে 5 দিন অন্তত 30 থেকে 45 মিনিট যদি কোনো রকম ঘাম ঝরিয়ে কিছু করেন, আপনি টেবিল টেনিস খেলতে পারেন, আপনি লন টেনিস খেলতে পারেন, আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন, আপনি সাঁতার কাটতে পারেন, সাইক্লিং করতে পারেন, যেটা করবেন সেটাই কিন্তু ফলপ্রসূ। তাই এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স নয়, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা জীবনশৈলীর মধ্যে এগুলোকে ধারণ করছি না, তাই জন্যই ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে।
আরেকটা খুবই দরকারি জিনিস, যেহেতু আপনারা অনেকে সিনিয়র সিটিজেন, আপনাদের সন্তান আছে, নাতি নাতনি আছে, সঠিক সময় একটা রিপ্রোডাক্টিভ লাইফস্টাইল যদি করে, অর্থাৎ সঠিক সময় বিবাহ, সঠিক সময় সন্তান ধারণ, সঠিক সংখ্যায় সন্তান ধারণ, ব্রেস্ট ফিডিং, এগুলো কিন্তু একটি মহিলার জীবনশৈলীতে খুবই উপযোগী। কারণ এর ফলে আপনি স্তনের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারেন। সঠিক রিপ্রোডাক্টিভ লাইফ, ওভেরিয়ান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার, এগুলোর উপরও এর প্রভাব আছে। এটা একটা মোটামুটি আপনাদের একটা ইন্ট্রোডাকশন বা সম্যক ধারণা দিলাম আমরা দুজনে, যে ক্যান্সার প্রতিরোধ আপনার হাতে, সরকারের হাতে নয়। সরকারের হাতে অল্প কিছু, কিন্তু মোটামুটিভাবে আপনাদের নিজেদের হাতে। আমাদের এই বার্তা যদি আপনারা আপনাদের পাশের বাড়ি, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু যে গ্রাফটা উঠছে, যে গ্রাফ ওঠার ফলে সরকারি চিকিৎসা ব্যবস্থা কোল্যাপস হয়ে যাবে, এত ক্যান্সার রোগীর যদি চিকিৎসা করতে হয়, এটা মনে রেখে যদি বার্তা দিয়ে দেন সবাইকে, তাহলে খুব ভালো হবে সমাজের জন্য, সরকারের জন্য। এটুকুই আমার বলা। ক্যান্সার নো আনসার, এটা কিন্তু একেবারেই মিথ। There are lots of answers for cancer in the current scenario. এইটুকু বলে এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক কোয়েশ্চেন অনেক থাকে তো, আর দ্বিধা করবেন না। যদি কোয়েশ্চেনটা মনে হয় খুব ইন্টেলিজেন্ট নয়, তাহলেও কিন্তু করবেন, তাহলে বুঝবো আমরা মানুষের মনে কি ব্যাপারে ঔৎসুক্য আছে। যে মানে সারাদিন কিভাবে কাটাবো যাতে মানে শরীর ঠিক থাকে, না আমি খুবই মানে ভুগি, নানান রকম প্রবলেম আমার শরীরে। দারুণ প্রশ্ন, কিন্তু সারাদিন কিভাবে কাটাবেন যাতে উনি ভালো, মানে ভালো থাকার ফর্মুলা। হ্যাঁ, সবার তো এক রকমের ফর্মুলা হবে না। আপনার এক রকমের ফর্মুলা হবে, আমার এক রকমের ফর্মুলা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হয়, মন। আপনার সারাদিনে মনটার একটা পরিচর্যা লাগবে। আপনি আপনার মতো করে একটা সময় কাটানোর ব্যবস্থা, বই পড়েন, বাইরে যান, হাঁটেন, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলেন, বা আপনি টিভি দেখেন, যাই করেন, আপনার তো একটা মনের একটা চর্চা হচ্ছে, সেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। আর এইটা ভাবার কোনো কারণ নেই যে আমি এখন একটু বয়স হয়ে গেছে সুতরাং যে কোনো সময় আমার যা কিছু হতে পারে, এটা একেবারেই ভুল। আমি বোধহয় ওই জায়গাটাতে ধরার চেষ্টা করছি যে আপনি সবসময় ভাবছেন যে আরে আমার তো এখন ক্যান্সার হবে সবার, এমন কোনো কথা নেই। সবাই যে ক্যান্সার দিয়ে মারা যাবে এমন কোনো কথা নেই। আমরা সবাই, আমি যেটা বলি, আমরা সবাই টার্মিনাল, একদিন না একদিন আমরা মারা যাবই। কিন্তু মারা যাবার আগে যদি অর্ধমৃত হই তাহলে তো আর কোনো মানে নেই। হ্যাঁ, তো জীবনটাকে আমি তো আপনাকে প্রেসক্রিপশন কিচ্ছু দিতে পারবো না। আমি শুধু এটুকুই বলতে পারবো যে একটা পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ খুবই দরকার, এবং সেই অ্যাটিটিউডটা আপনাকে তৈরি করতে হবে। এবং আপনি যদি বাইরে যান, বন্ধুবান্ধবের সঙ্গে মেশেন, আপনি সামাজিক কর্ম করেন, আপনি সমাজকর্ম করেন, নানাভাবে হেল্প করেন মানুষকে, তাতে অনেকভাবে আপনার সবসময় মানে একটা পজিটিভ দিক হবে। আচ্ছা, ক্যান্সারের ক্ষেত্রে আমার মনে হয় না কারো, আমি যদি হই, আমি হলো যে আমার ক্যান্সার প্রিভেনশন করতে হবে সুতরাং আমার বিশেষ করে কিছু করতে হবে না। দিদি যেটা বললেন সেরকমই, যে আমরা যেগুলো জানা মতে, হ্যাঁ, যেমন ধূমপান, যেমন মদ্যপান, বা এই ধরনের যেগুলো এক্সেসিভ মদ্যপান, একেবারে অল্প মদ্যপান করলে আমার ধারণা কোনো কিছু হয় না। অনেক ট্রায়াল আছে, অনেক কিছু বেরিয়েছে। তো এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি মনে রাখি, এবং এক্সারসাইজ থেকে শুরু করে একটা সুস্থ জীবনযাপন, হাই ফাইবার ডায়েট, হ্যাঁ, যেটা উনি বলছিলেন, এগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে আমার ধারণা একটা সুস্থ জীবন আমরা যাপন করতে পারবো। তারপরে সবচেয়ে বড় কথা হলো, তারপরেও কিন্তু আমার ক্যান্সার হতে পারে। আমার অনেক রোগী আসে বলে আমি সারা জীবন এরকম একটা রেজিমেন্টেড একটা লাইফ লিড করলাম, আমার কেন ক্যান্সার হলো? অধিকাংশ ক্যান্সার কেন হয় আমরা জানি না। অধিকাংশ ক্যান্সার কেন হয় আমরা কিন্তু জানি না। সেই জন্য তখন যে স্ক্রিনিংয়ের প্রোগ্রাম কথা হচ্ছে, বা আপনার যে সিমটমের কথাটা হচ্ছে, ধরা যাক আমি একটা কথা বলি, একটু ডিপে যাই, আমরা তো এতক্ষণ ছিলাম যে আপনার অনেকদিন ধরে কাশি, খুশখুশি একটা কাশি হচ্ছে, হঠাৎ করে রক্ত বমি হলো, আপনি ভাবছেন যে আমি চুপ করে বসে থাকবো বাড়িতে। না, আপনি যান, আপনার ডাক্তারকে দেখান, ডাক্তার যেন একটা এক্সরে করে, অন্তত মানে অবশ্যই আপনাকে পরীক্ষা করবে, তাহলে কিন্তু আপনার অনেক সময় যে লাংসের যদি কোনো সমস্যা থাকে ধরা পড়ে। তেমন করে কোলোরেক্টাল ক্যান্সারে যদি আপনার রক্ত যায়, হ্যাঁ, মোশনের সাথে,
আপনি ভাবলেন যে এটা আমার পাইলস বোধ হয়, অনেকেই এটা করেন, অথবা লজ্জা পান, হ্যাঁ, যে আমি বলবো না কাউকে। এটা করবেন না। আপনার সবচেয়ে বড় বাধা হলো মনের মধ্যে, আমার একটা ব্রেস্টের লাম্প হয়েছে, আমি কাউকে দেখাবো না। অধিকাংশ ক্ষেত্রেই এটা দেখা যায়, হ্যাঁ, যে কারণে স্ক্রিনিংটা আসলো কেমন করেছে, লাম্পটা অনেক বড় হয়ে গেছে, তাই না দিদি? তো তারপরেও কিন্তু বলেন না লজ্জার কারণে। তো এই ট্যাবুগুলো যদি ভাঙতে পারি আমরা মনের মধ্যে থেকে, তাহলে কিন্তু অনেক বড় কাজ হবে। প্রিভেনশনে একটা পার্ট, প্রিভেনশন কিন্তু সব কিছুই নয়, কারণ অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার কেন হয় আমরা এখনও জানি না। শুধু এটুকুই জানি যে কোনো একটা কারণে আমাদের সেলের যে, ছোট্ট করে বলি, সেটা হলো যে আমাদের যে কোষ রয়েছে বা সেল, সবসময় সেলের একটা স্টপ অ্যান্ড গো বাটন থাকে। মানে আমাদের যখন প্রয়োজন হয় সেলগুলো বাড়ে, একটা কাজ করে, আবার বন্ধ হয়ে যায়। কিন্তু ক্যান্সার সেলে এই স্টপ বাটনটা নেই। ক্যান্সার সেল হচ্ছে, সে মনে করে যে আমি ইমর্টাল, আমাকে কেউ ধরতে পারবে না, আমি খালি বাড়বো আর বাড়বো আর বাড়বো। তো এই যে জিন যেটা এটা কন্ট্রোল করে, হঠাৎ করে তার যদি কোনো কারণে মিউটেশনটা হয়, তো একটা নর্মাল সেল তখন হঠাৎ করে সে ক্যান্সার সেল হতে পারে, শরীরে যে কোনো জায়গাতে হতে পারে। তো এইটা কেন হয়, হ্যাঁ, তার সঙ্গে এই যে একটা ফ্যাক্টর থাকে, কিন্তু তার ওরকম নানা রকমের ফ্যাক্টর আছে, কিন্তু আসলে নির্দিষ্ট কোনো কারণ ওইভাবে এখনও জানা যায় না। কিছু কিছু জিন আমরা আবিষ্কার করছি, কিছু কিছু মিউটেশন আমরা আবিষ্কার করছি বিভিন্ন, কিন্তু সেগুলোর খুব অল্প, 5%ও না, হ্যাঁ, মানুষের যাদের হয়। সুতরাং অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সার কেন হয়, একটা হলো যে আমাদের শরীরের সেলগুলো হঠাৎ করে তারা ভাবে যে আমি এরকম থাকবো না, আমি একটু অন্যরকম হব। সেই যে অন্যরকম হয়ে গেল, তখনই তার ক্যান্সারটা হলো। কিন্তু সেটা আপনি অনেক সময় প্রিভেন্ট করতে পারবো না। কিন্তু আমরা কি করতে পারি, সেটা হলো যেন এরকম কোনো কিছু যখনই হয়, তখন যেন আমরা দ্রুত আমাদের সেই বিষয়ে একটা ব্যবস্থা নিই, ডাক্তারকে দেখাই, এবং কোনো লজ্জা না পেয়ে যাই, এবং ভালো ডাক্তারের কাছে যাই, যার এই বিষয়ে মোটামুটি একটা জ্ঞান রয়েছে, এবং আমাদেরকে তারা উপদেশ দিতে পারেন, ঠিক মতো ইনভেস্টিগেট করতে পারেন, এবং তখনই আমরা ভালো ভাবে এগোতে পারবো। তো আপনার প্রশ্নের উত্তর আমি আশা করি দিতে পেরেছি। মহিলারা যারা আছেন খুব ছোট ছোট পদক্ষেপ নিতে পারেন, যেমন নিজের স্তন পরীক্ষা করা, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা করে যে বিশালভাবে ব্রেস্ট ক্যান্সার ধরতে পারবো তা কোথাও লেখা নেই, কিন্তু এর দুটো উপকারিতা। একটা হচ্ছে ছোট্ট লাম্প যদি হাতে পেয়ে যান তাহলে তো খুবই ভালো, ডাক্তারের পরামর্শ নেবেন। আর নিজের ফিগার, নিজের দেহ সৌষ্ঠব, নিজের প্রতি সচেতনতা একটু বেড়ে যায়, নিজের প্রতি আকর্ষণও বেড়ে যায়। তাই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন খুব একটা উপযোগী মেথড। আর 2 নম্বর, কোনো রকম যদি আপনাদের ব্লিডিং দেখেন, জরায়ুর মুখ থেকে ব্লিডিং হতেই পারে, যদি দেখেন, বা কোনো ডিসচার্জ, সেটাও কিন্তু আপনাদের বয়সে ঠিক নয় একদম। তাই ডাক্তারের পরামর্শ নেবেন। উনি যেটা বললেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 7টা ওয়ার্নিং সিগন্যালস দিয়েছেন ক্যান্সারের, তার মধ্যে এরকম অ্যাবনর্মাল ব্লিডিং খুব ইম্পর্ট্যান্ট। যেটা কোলোরেক্টালে বললেন, পায়খানার দাঁত দিয়ে ব্লিডিং মানেই পাইলস সবসময় নয়, বিশেষত আপনাদের বয়সে একটু সচেতন থাকবেন। মহিলাদের জরায়ুর মুখ থেকে ব্লিডিং, সেটাও কিন্তু খুবই, ভ্যাজাইনাল ব্লিডিং, সেটাও কিন্তু ওয়ার্নিং সিগন্যাল। হ্যাঁ, মুখ দিয়ে ব্লিডিং, নাক দিয়ে ব্লিডিং, ও প্রেশার বেড়েছে নাক দিয়ে ব্লিডিং, তা নাও হতে পারে। কাজে কোনো অ্যাবনর্মাল ব্লিডিং একটা ওয়ার্নিং সাইন। আর হচ্ছে কোনো ফোলা, কোথাও কোনো ফোলা কমছে না, 7 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 1 মাস ধরে চলছে, এটাও একটা ওয়ার্নিং সিগন্যাল। 3 নম্বর, ডাক্তারবাবু বলেন কাশি। দেখুন, স্মোকার যারা ছিলেন এক ধরনের কাশি তো আছেই, কিন্তু কাশিটা পরিবর্তন হয়েছে, ন্যাগিং চলছে অনেক দিন ধরে। আপনাদের বয়সে এটাও কিন্তু সচেতন থাকতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, এটাও একটা ওয়ার্নিং সিগন্যাল। তো আমি ছোট ছোট করে কয়েকটা ওয়ার্নিং সিগন্যাল মাঝে মাঝে বলবো, এরপরে আপনাদের প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ বলুন একটু। আচ্ছা, আমি দিলীপ রায় কথা বলছি। আচ্ছা, আমাদের ধরুন প্রস্টেট ক্যান্সার সম্বন্ধে আপনি বললেন যে প্রস্টেট ক্যান্সারের প্রথম স্টেজটা কি? আমি যদি পিসিএ টেস্ট করি, পিসিএ টেস্ট করলে কি প্রস্টেটের আমি ধরুন নেগেটিভ দেখলাম, যে কোনো হয়নি,
তাহলেই কি আমি শিওর যে আমার কোনো অসুবিধা নেই? পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, পিসিএ নয়, পিএসএ। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং প্রশ্ন। এখন দেখেন, আমাদের অধিকাংশ ক্ষেত্রে পিএসএটা আমরা একটা খুব সহজ একটা ব্লাড টেস্ট আমরা করতে পারি। আপনার পিএসএ যদি, কেন আপনি পিএসএ করাচ্ছেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, সেটা ধরুন আমার প্রস্টেটটা বেড়ে গেছে। আপনি জানবেন কি করে আপনার প্রস্টেট বেড়ে গেছে? বেড়ে গেছে, আমি আল্ট্রাসনিক করে দেখেছি, যে তাতে ডাক্তার বললেন যে এটা আপনার নর্মাল প্রস্টেট যেরকম হয় তার থেকে একটু বেশি সাইজ, সুতরাং আপনি মানে পিএসএটা করুন। তা আমি করলাম, কিন্তু তাতে কোনো মানে কিছু দেখা গেল না সেটা। আচ্ছা, প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য অনেকগুলো ধাপ রয়েছে। প্রথম হলো আপনার পিএসএ। পিএসএটা যদি নর্মাল থাকে ভালো, অনেক সময় পিএসএ নর্মাল থাকলেও প্রস্টেট ক্যান্সার থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন আপনার অন্য অনেক রকমের মানে সচরাচর আমরা পিএসএর উপর নির্ভর করি, কারণ পিএসএটা ধরেন আপনার প্রস্টেট সাইজটা বড় অথচ আপনার পিএসএটা কম, সেক্ষেত্রে আপনার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, হবেই না বলা যাবে না, কিন্তু সম্ভাবনাটা কম। হ্যাঁ, যেহেতু আপনার পিএসএটা নর্মাল, আপনার পিএসএ প্রস্টেট ভলিউমটা বড়, ধরেন প্রস্টেট ভলিউমটা 80 ml বা এরকম হলো, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আমরা করি এমআরআই স্ক্যান। এমআরআই স্ক্যানটা ইম্পর্টেন্ট, কিন্তু সবার জন্যই এমআরআই স্ক্যান করার মতো ক্ষমতা সবার থাকবে না পয়সা করে দিয়ে। হ্যাঁ, ফলে আপনার ডাক্তারবাবুকে বলতে হবে আপনার পাররেক্টাম এক্সামিনেশনটা করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখনই পিআর এক্সামিনেশন করবে একটা ভালো ক্লিনিশিয়ান বুঝতে পারবেন যে এটা নর্মাল বড় হওয়া মানে বিনাইন বড় হওয়া না ক্যান্সারাস বড় হওয়া, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলো অনেক কিছু সমন্বয়ে আপনার ডাক্তারবাবু আপনাকে বলবেন। না না, উনি তো বললেন যে উপসর্গ তো নিশ্চয়ই রাতের বেলা বেশি একটু যান আপনি ঘন ঘন, আবার একটু পেশাবের যে ফ্লোটা সেটা একটু কমে এসছে, আর একটু ঘন ঘন দিনের বেলাতেও যান, অনেক সময় ধরে রাখতে পারেন না। তো এই সমস্যাগুলো কিন্তু প্রস্টেট ক্যান্সারের জন্য হতে পারে, এই সমস্যাগুলো কিন্তু আবার বিনাইন প্রস্টেটের জন্য হতে পারে। ফলে হ্যাঁ, আপনি হোল্ড করতে পারেন না। হ্যাঁ বলুন। হ্যাঁ, তার মানে যে তার প্রস্টেট ক্যান্সার আছে এমন কোনো কথা নেই। ভালো, আপনার একজন শিওর আপনার একজন ভালো ইউরোলজিস্টকে দেখাতে হবে, যিনি হয়তো ভাবছেন যে ওনার একটা দাঁড়ান আমি বলছি, এটার অনেকগুলো কারণ থাকতে পারে এই যে হচ্ছে। হ্যাঁ, ইউরোলজিস্ট সেই কারণগুলো মানে বের করতে পারেন। 1 নম্বর কারণ যেমন হতে পারে আপনার প্রস্টেটটা খুব বড়, বিশেষ করে যে জায়গাটা ব্লাডারের বেজের কাছে থাকে সেটা অনেক সময় ইরিটেট করতে পারে ব্লাডার বেজকে। হ্যাঁ, তখন আপনি ঘন ঘন যাবেন, সেই ক্ষেত্রে আমরা একটা অপারেশন বলি TURP বা HOLEP, যে মানে ইউরেথ্রার মধ্যে দিয়ে যে বা পেশাবের রাস্তার মধ্যে দিয়ে যে প্রস্টেটটাকে একটুখানি বের করে নিয়ে আসা, তাতে কিন্তু তখন অনেক ওই যে প্রেশারটা কমে আসে, প্রস্টেট কিছুটা বের করে না হলো বিনাইনি, এবং তখন আপনার কিন্তু অনেক ইজি হয়ে যায় এই মানে সমস্ত যে সিমটমগুলো রয়েছে, লক্ষণগুলো রয়েছে। না ক্যাথেটার কেন? আমি একটা সুস্থ সবল মানুষ, আমি কেন ক্যাথেটার নিয়ে যাব ভাই? আমার যদি প্রস্টেটের সমস্যা হয় আমি একটা ছোট্ট একটা অপারেশন করে নেব, আমার রাস্তার যে ঝামেলাগুলো ছিল দূর হয়ে যাবে, আমি ভালো থাকবো। এবং আরেকটা সুবিধা হলো যদি কোনো কারণে ভেতরের দিকেও কোনো ক্যান্সারাস কিছু থাকে আমি সেটাও জানতে পারবো বায়োপসি থেকে। কিন্তু এটা আমি এইটুকু শুনে আমি বলতে পারবো না, আমাদের সব কিছু দেখে বলতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে অনেক সময় এটা করলেও অনেকে ছেড়ে সবার জন্য ঠিক হবে এমন কোনো কথা নেই। মানে যেটা বলতে চাইলেন উনি, সমস্ত সময় শুনুন সমস্ত সময় প্রস্টেট বড় হয়ে যাওয়া মানেই প্রস্টেট ক্যান্সার নয়। আচ্ছা, যদি ঘন ঘন প্রস্রাবও পায় তার মানেও প্রস্টেট ক্যান্সার নয়, ইউরোলজিস্ট ওটা ধরে ফেলবেন এবং হয়তো একটা ছোট্ট অপারেশনে এই সমস্যাটার সমাধান হতে পারে। ওনার একটা কিডনিতে ক্যান্সার ছিল, সেই ক্যান্সার লাংসে চলে গেছিল। উনি একটি 3 লাখ টাকা মাসের ওষুধ ওনাকে আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম। 1 বছর না কদিন খাওয়ার পর পুরো ফ্রিতে উনি সারা জীবন সেই ওষুধটি খেয়েছিলেন এবং
পুরো নির্মূল হয়ে গেছিল ক্যান্সার। 8-10 বছর ধরে সেই ওষুধ খেয়েছে। তাই সবাই মিলে একটা বড় হাততালি। উনি কিন্তু অনেক খারাপ সময় দিয়েও গেছেন, অনেক খারাপ সময় দিয়েও গেছেন, কিন্তু এখনো কিন্তু এত ভালো আছে আমি তো বিশ্বাসই করতে পারছি না। খুব ভালো লাগলো আপনাকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে কোনো ক্যান্সার আছে কি না সেটা জানার কোনো উপায় আছে কি না? আপনার শরীরে কোনো ক্যান্সার আছে কিনা জানার উপায় কি আছে কিনা আপনি বলবেন না? এরকম কোনো উপায় নেই কোনো ক্যান্সার আছে কিনা, কিন্তু যেটা বললাম, যদি আপনি খুব সচেতন হন, খুব ঔৎসুক্য থাকে জানার, তাহলে কিছু প্যাকেজ থাকে, স্ক্রিনিং প্যাকেজ বলে একে। এটা কিন্তু প্রমাণিত নয় যে স্ক্রিনিং প্যাকেজ কত ঘন ঘন করতে হবে তাহলে আপনার ক্যান্সার ধরা পড়বে, এটা প্রমাণিত নয়। কিন্তু আপনার যেহেতু একটু বয়স হচ্ছে, আপনি একবার অ্যাটেম্প্ট করতে পারেন। বিভিন্ন হাসপাতালে বিভিন্ন স্ক্রিনিং প্যাকেজ আছে, পুরুষদের জন্য একরকম, মহিলাদের জন্য একরকম। যেটা আপনার মনে হয় সেটা করতে পারেন। তাতে কয়েকটা বেসিক টেস্ট থাকে, যেমন হয়তো পেটটা দেখে নিল আল্ট্রাসাউন্ড করে, পিএসএ যেটা বললো সেটা দেখে নিল, তারপরে স্টুল দিয়ে কোনো ব্লাড আছে কিনা, এফআইটি বলে টেস্ট আছে সেটা করে নিল। এরকম নানা প্রকার প্যাকেজ আছে। যদি আপনার মনে হয় বয়স হয়েছে তাহলে একটা রিজনেবল প্যাকেজ করে একটু আপনি জানতে পারেন, কিন্তু কত ঘন ঘন করলে আপনি জানতে পারবেন সেটা কিন্তু কোনো প্রমাণিত নেই। যে মাসে 2 বার না 1 বছরে 1 বার সেটা বলতে পারবো না। তার মানে ক্যান্সার ধরা না পড়লে আমি তৈরি হতে পারি না যে আমার না, ক্যান্সার। ওই যে বললাম আর্লি ডিটেকশন, যেমন প্রস্টেটে উনি বললেন পেচ্ছাপটা যদি ধরে রাখতে না পারেন, ম্যাডামদের বললাম নিজের স্তন পরীক্ষা করে দেখতে পারেন। এগুলো তো আপনাকে জানতে হবে। আয়নার সামনে মুখে যদি কোনো ঘা থাকে সেটা আলো দিয়ে আয়নার সামনে দেখে যদি সন্দেহ হয় ডাক্তারের কাছে তাড়াতাড়ি চলে যেতে পারেন। বিশেষত যদি আপনি স্মোকার হন বা কোনো রকম তামাক সেবন করেন, তখন এগুলো তো হাই রিস্ক স্ক্রিনিং বলে, আপনি করতেই পারেন। ক্যান্সার ধরা পড়ার কত ফ্রিকুয়েন্টলি প্যাকেজটা করতে হয়, কত ফ্রিকুয়েন্টলি স্ক্রিনিং করতে হয়, সেটার কিন্তু কোনো সঠিক নিদর্শন নেই। কিন্তু আপনি অ্যাজ এ হেলদি সিটিজেন আপনি একটা প্যাকেজে অ্যাটলিস্ট ওয়ান্স ইউ ক্যান ট্রাই, তারপরে আপনি যেমন পারেন ইউ ক্যান, দিস ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড আর কি। এই চলার পথটা ঠিক করতে পারেন আপনার পকেট অনুযায়ী। আরেকটি কথা, যে ব্যাপারটা আপনারা সাধারণত বলে থাকেন যে ধূমপান এবং মদ্যপান কোনোটাই করা চলবে না, যদিও আমি কোনোটাই করি না। তবে একটা কথা, তাহলে আপনি তো ভালোই আছেন, ধূমপানও করেন না, মদ্যপানও করেন না। অনেকেই বলেন যে ধূমপানটা একেবারে বর্জনীয়, মদ্যপানটা পরিমিতভাবে করতে হবে। হ্যাঁ, এইটা তো একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, কতটা মদ্যপান পরিমিত, বা আদৌ মদ্যপান করলেই ক্যান্সার রেট বাড়ে কিনা, মানে 1 পেগ খেলেও বাড়ে কিনা। রিসেন্টলি কিছু পেপার বেরিয়েছে তাতে একেবারে মদ্যপান না করলেই ভালো বলছে, একেবারে 1 পেগও ভালো না, তবে কন্ট্রোভার্সি না। যদিও আমি বললাম না আমি করি না, কিন্তু কথাটা অনেক ডাক্তার বলেন, সবাইকে বলবেন যে না করলেই ভালো। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, বলুন। মহিলাদের ক্ষেত্রে বলে ম্যামোগ্রাফি, হ্যাঁ, সেটা কি ম্যামোগ্রাফি পরীক্ষা? ভালো প্রশ্ন। মহিলাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি, একটা কথা বলে নিই, আমাদের দেশে এখনও রুটিন স্ক্রিনিং প্রোগ্রাম আসেনি, কাজে প্রত্যেক মহিলাকে কোন বয়স থেকে করতে রেকমেন্ড করা যাবে তার কোনো ডকুমেন্টেশন ইন্ডিয়ান নেই। আমি আপনাকে যা আছে পাশ্চাত্যের ডেটা বলতে পারি। হ্যাঁ, তো ইন জেনারেল 50 বছরের পর আপনি প্রথম শুরু করতে পারেন ম্যামোগ্রাফি করা। হ্যাঁ, তারপরে আপনি 2-3 বছর বাদে বাদে রিপিট করতে পারেন, আর নিজের স্তন পরীক্ষা করে দেখবেন প্রতি মাসে। আচ্ছা, আমার ম্যামোগ্রাফিটা কি জিজ্ঞেস করলেন? এটা একটা রিফাইন্ড এক্সরে, ব্রেস্টটা ঠেকিয়ে একটা এক্সরে করা, কিন্তু একটু রেডিয়েশন এক্সপোজার হয়, তাই জন্য খুব ঘন ঘন করতে পারবেন। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আমার সম্ভবত 89-90-তে হয়েছিল, এই বাঁদিকে ঠিক ব্রেস্টে মানে বগলের তলার দিকে একটা সিস্ট হয়েছিল, লাম্প। তাতে আমি মেডিকেল কলেজে দেখিয়েছিলাম, ওরা সঙ্গে সঙ্গে সেটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। সিস্ট হয়েছিল, তারপর লাম্প,
তারপরে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল, উনি একটা ওখান থেকে কোনো যে সিরাম না কি বলে এফএনএসি, হ্যাঁ, রস নিয়ে, হ্যাঁ, সেটা বলেছিলেন ফাইব্রোসি অফ দি সিস্ট রেজাল্টটা। তারপরেও ডাক্তারবাবু বললেন না, এটা রিমুভ করার দরকার, যার জন্য এসএসকেএমে আমার অপারেশন হয়েছিল। এবং সেটা তো ওই একই রেজাল্ট বলেছিল, ফাইব্রোসি অফ দি সিস্ট। তারপর থেকে আর আমার কোনো অসুবিধা হয়নি। যাই হোক, আপনার যেহেতু এরকম একটা হিস্ট্রি আছে, আপনার বয়স 50-এর ঊর্ধ্ব, আপনি একবার ম্যামোগ্রাফি করতেই পারেন যদি আপনার মনে ঔৎসুক্য থাকে। এমনি আমার ধরুন পেসমেকার, তবে বলি, আউট অফ 100 ব্রেস্ট ল্যাম্পস যদি 100টা ব্রেস্ট ল্যাম্প হয়, তার মধ্যে 90টাই বিনাইন পাওয়া যায়, ঠিক আছে? 10টাই হয়তো ক্যান্সার বা তার প্রাথমিক অবস্থা পাওয়া যায়। এমনি কোনো আমার অসুবিধে নেই। তবে আমার পরবর্তীকালে হার্টের প্রবলেম হয়েছিল, পেসমেকার বসানো আছে আমার, এইটাই। তাতে ম্যামোগ্রাফি করতে কোনো বাধা নেই। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন দাদা। এই যে ওনাকে একটু দিয়ে দাও। উনি, আচ্ছা ঠিক আছে, আপনাকে পরে দিই। নমস্কার। নমস্কার। আমি একটু খালি, যেমন পুরুষদের ক্ষেত্রে বললেন যে প্রস্টেটের একটা সমস্যা হয়, তার জন্য বেশি বাথরুম যান বা কিছু হয়, আমি সমস্ত মহিলার পক্ষ হয়ে বলছি যে এটা মহিলাদেরও কিন্তু একটা সমস্যা, এবং আমি নিজে দেখেওছি আমার থেকে বড় যাদের, তারা কিন্তু অনেকেই বাথরুম ধরে রাখতে পারেন না। এক্ষেত্রে তো প্রস্টেট গ্ল্যান্ড তো মহিলাদের থাকে না, ইউরেথ্রাটা একটু ছোট থাকে মহিলাদের, তাও আমি জানি, কিন্তু এক্ষেত্রে কি করলে বা কি করা প্রয়োজন, যে যদি বাথরুমটা এতবার যেতে গেলে মহিলাদেরও বেশ অসুবিধে হয়? আচ্ছা, মহিলাদের যেটা সমস্যা হয় যত বয়স হয়, বিশেষত যারা অনেক সন্তান ধারণ করেছেন তাদের বেশি হয় এটা একটা ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স আর স্ট্রেস ইনকন্টিনেন্স। কাশলে অনেক সময় হয়ে যায়, আর পেলে তো ধরে রাখতে পারে না। এটা একটা বয়সের লক্ষণ। পেলভিক ফ্লোরটা ল্যাক্স হয়ে যায়, যেরকম টাইট থাকার কথা আর মাসেলগুলো টাইট থাকে না, তাই জন্য এই ল্যাক্সিটির জন্য এই অসুবিধাটা হয়। বেস্ট হচ্ছে ডিপ ব্রিদিং অ্যান্ড পেলভিক ফ্লোর এক্সারসাইজ। কোনো ওষুধ নেই এর জন্য, আজকাল কিছু দেয়, তবে তাতে কত কাজ হয় ডাউটফুল। তবে সব মহিলা যদি একটু বসে প্রাণায়াম, ডিপ ব্রিদিং করেন, এটা কিন্তু খুব উপকার, তাহলে পেলভিক এক্সারসাইজ হয়ে যায়। হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি, এটা কি কোনো বংশগত রোগ ক্যান্সারটা? কোনো বংশগত রোগের এরকম? বংশগত বলতে কি বোঝেন? ক্যান্সারের কথা বলছি আর কি। আচ্ছা বলছি। আর একটা হচ্ছে ইউরিনটা বেশিক্ষণ হোল্ড করতে পারি না, এটা কি অন্য কিছু লক্ষণ নাকি? আচ্ছা, এগুলো নিয়ে একটু আগে আমি কথা বলেছি। ও আমি তখন পরে এসেছি আমরা। আচ্ছা, ক্যান্সার অধিকাংশই বংশগত নয়। আচ্ছা, অধিকাংশই বংশগত নয়। এখন আমরা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, আমরা এখনও জানি না আসলে কত পার্সেন্টেজ পুরোপুরি। তো হয় 5 থেকে 10 ভাগ, খুব বেশি হলে 5% ধরেন ওভারঅল যে বংশগত বা জেনেটিক কোনো কিছু পাওয়া যায় কিনা। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে অনেক জিন আছে, হ্যাঁ, যেগুলো এখন আমরা জানি যে সেটা বংশগত, কিন্তু সেটার পার্সেন্টেজ অনেক কম ওভারঅল ব্রেস্ট ক্যান্সারের থেকে। প্রস্টেট ক্যান্সার আমরা এখন আবিষ্কার করছি, হ্যাঁ কিছু বংশগত ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু খুব অল্প কিছু। তো সব মিলিয়ে হতে পারে। তবে যে কারণে আমরা যেটা বলি যে আপনি যখন আমরা দেখি কারো বংশে ধরেন ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, তার একটু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের দেশে তো ওরকম করে জিনগতভাবে তো পরীক্ষা করা সম্ভব নয়, পুরো বিশ্বেই সম্ভব নয়, ফলে কিছু কিছু ক্ষেত্রে থাকে। তেমন করে প্রস্টেট ক্যান্সার যদি কারোর হিস্ট্রি থাকে, তাদেরও এটা আমাদের একটু সচেতন থাকতে হবে তাকে, যে আমার এই ক্যান্সারগুলো হতে পারে যেহেতু আমার বংশে রয়েছে। কিন্তু তার মানে এই না যে ওভারঅল আমি কথা বলছি যে আপনার সারা পুরো জেনারেশনে কারো প্রস্টেট ক্যান্সার নিয়ে আপনার হলো, তার মানে এটা বংশগত নয়। আবার অনেকের থাকে যে বাবার হয়েছে, তার ভাইয়ের হয়েছে, তার ভাইয়ের হয়েছে, তো ফলে আপনি জানেন যে হ্যাঁ এটার মধ্যে একটা ট্রেন্ড আছে। কিন্তু ওভারঅল যখন আপনি ক্যান্সার দেখছেন তখন সেই সংখ্যাটা বা অনুপাতটা কিন্তু অত বেশি নয়। আচ্ছা, আপনার যদি ইউরিনের সমস্যা হয় যে আপনি ধরে রাখতে পারছেন না, সেটা নানাবিধ কারণে হতে পারে, এবং তার মধ্যে ক্যান্সার হওয়ার, এটা যদিও ক্যান্সারের একটা মানে লক্ষণ, কিন্তু তার মানে এই না যে আপনার এটা মানে ক্যান্সার হচ্ছে,
এটার না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেই জন্যে আপনার কেন হচ্ছে সেগুলো দেখতে পাবেন। ইউরিন ডায়াবেটিস হলে ইউরিন অনেক সময় মানুষজন দৌড়োয়, তো আপনি তাহলে ডায়াবেটিসের পরীক্ষাটা আগে করাবেন। আপনার যদি মনে হয় যে না তারপরেও কোনো কিছু হচ্ছে না, আপনি আপনার ডাক্তারকে বলবেন যে আপনার যে মানে পরীক্ষা করানোর, মলদার দিয়ে আঙুলটা দিয়ে প্রস্টেটটাকে দেখা, খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে যেমন পিএসএফ ব্লাড টেস্টের কথা বললাম। তারপরে না হয় যদি সেটা খুব বেশি হাই হয় এবং তখন আমরা হয়তো বা রিজনেবলি হাই হয়, তখন আমরা হয়তো এমআরআই স্ক্যান অন্য কিছু করে সেটা ডায়াগনোসিস চেষ্টা করবো, বা আল্ট্রাসাউন্ড আগে করে। তো নানাবিধ কারণে এটা হতে পারে, তবে ক্যান্সার না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সবার আগে আপনার অল্প কিছু হলে ওরে বাবা আমার ক্যান্সার হচ্ছে, এটা এই ভাবনা নিয়ে এখান থেকে গেলে কিন্তু আমাদের এই সেশনের যাবতীয় যা ব্যাপার সব ভণ্ডুল হয়ে যাবে। হ্যাঁ, এইটাই ভাববেন যে ক্যান্সার এক একটা লক্ষণ আছে বটেই, কিন্তু তার মানে এর আরও মূলত বিনাইন যে কারণগুলো রয়েছে, হ্যাঁ ক্যান্সার নয় যে কারণ, সেগুলোর সংখ্যাই বেশি। তো তারপরে যদি কোনো সিমটমস অনেক দিন ধরে থাকে, আপনি অনেক কিছু করছেন তারপরেও এটা থেকে যাচ্ছে, তখন আপনি একটুখানি অডিট হবেন, তাহলে আমি ওদের একজন ডাক্তারকে দেখাই, আমি দেখি মানে ভালো ডাক্তার। আচ্ছা, আমি এই জন্য বললাম যে আমার মামার হয়েছিল এবং আমার বোনেরও হয়েছিল, হ্যাঁ এই জন্য চিন্তার মধ্যে ছিলাম যে বোনের কি ক্যান্সার, অনেকে জানতে পারলাম। ধন্যবাদ। বোনের কি ক্যান্সার হয়েছে? আগে বোনের কি ক্যান্সার হয়েছে? পিঠের মধ্যে হয়েছিল, কোনো লাম্প হয়েছিল, সেটা থেকে। পিঠে ক্যান্সার? আর ভাইয়ের না মামার? মামার গালেতে হয়েছিল। আচ্ছা, এই সংক্রান্ত একটু সামাজিক অ্যাসপেক্টটা বলি, যেহেতু আপনি বংশগত প্রশ্নটা করেছেন, এটা খুব দরকার। কারণ যখন আমরা আমাদের অফিসে বসি, একটি বিবাহিতা মহিলা ঢুকলেন, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সে যখন বেরিয়ে গেল তার স্বামী এলেন, খুব চুপি চুপি জিজ্ঞেস করলেন, ম্যাডাম আমরা কি ওর হাতে খেতে পারি, আমরা কি ওর পাতে খেতে পারি, আমাদের বাচ্চা কি ওকে চুমু খেতে পারে, এই সমস্ত নানা, আমরা কি একসঙ্গে বসবাস করতে পারি। তাহলে প্রথমেই বলে দিই, ক্যান্সার কখনো ছোঁয়াচে নয়। ক্যান্সার, আমি হাজার হাজার ক্যান্সার পেশেন্টকে চুমু খেলে বা ধরলে কোনোভাবেই আমার ক্যান্সার হবে না, ঠিক আছে। 2 নম্বর, আপনি একটা অত্যন্ত দরকারি প্রশ্ন করেছেন। এরকমই একটি যদি মহিলা আসে, তো তার প্রসপেক্টিভ স্বামী এসে জিজ্ঞেস করে, বয়ফ্রেন্ড যাকে আমরা বলি, যে ওই ব্রেস্ট ক্যান্সারটা তার মানে আমাদের ফ্যামিলিতে হবে, তা আমার বাচ্চাদের হবে, এ প্রশ্নও আসে, বা তার শাশুড়ি জিজ্ঞেস করেন। তো এর মধ্যে যেটা উনি বললেন, 5 থেকে 10% সব রকম ক্যান্সার হচ্ছে বংশগত, 90% ক্যান্সার হচ্ছে আমরা হয় জানি না তার কারণ, আর নয় ওই জীবনশৈলী বা ইনফেকশন। আপনারা জানেন হেপাটাইটিস থেকে লিভার ক্যান্সার হয়, ইনফেকশন, আর ওই যে রিপ্রোডাক্টিভ, অর্থাৎ আমি কখন সন্তান ধারণ করব, কখন ব্রেস্ট ফিডিং করবো কিনা, এগুলোর উপর নির্ভরশীল। তাই 90% ক্যান্সারের প্রতিরোধ সম্ভব। 10% যেটা আমি বললাম যে বংশগত বা কোনো জিনের সাথে রিলেটেড, তার মধ্যে একটা খুব ফেমাস জিন আছে এখন, ব্রাকা। অ্যাঞ্জেলিনা জোলি যে কারণে এই জিন তার ছিল বলে সে তার ব্রেস্ট দুটোই কেটে নিয়ে আবার রিকনস্ট্রাক্ট করেছে, তারপরে সে তার ওভারিও কেটে নিয়েছে, সেটাও ট্রান্সপ্লান্ট করেছে। তাই বুঝতে পারছেন তো, ওই জিন কিন্তু সবসময় ক্যান্সার তৈরি করে, জেনেটিক আর হেরিডিটারি সেম নয়। জিনে পরিবর্তন হলেই ক্যান্সার হবে, কিন্তু সেটা বংশগত, সেটা 5 থেকে 10% ক্যান্সারে, ঠিক আছে। এই বার্তাটাও কিন্তু সমাজে ছড়িয়ে দেবেন, কারণ খুব ভুল ধারণা আছে। আচ্ছা, আরেকটা ট্যাবু আছে না, যে আমার ক্যান্সার হয়েছে আমি জানতে চাই না। হ্যাঁ স্যার, আমার কথা হচ্ছে কারোর যদি হেপাটাইটিস বি জন্ডিস হয়, তার সে তারপরে সুস্থ হয়ে গেল, তারপরে কি তার লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? আমাদের মধ্যে তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অশোকদা আছেন, অশোকদা যদি একটু কিছু বলেন, ওখান থেকেও বলতে পারেন। স্যারকে একটু মাইকটা দাও। আর একটা প্রশ্ন আছে, আমার ডায়াটাক হার্নিয়া আছে, তো সিমটমটা হতে মাঝে মাঝে খুব রক্তবমি হতো। হ্যাঁ, তারপরে হার্নিয়া, ডায়াটাক পাকস্থলীতে হার্নিয়া, হায়াটাস হার্নিয়া। হ্যাঁ, তো ওটা ওটি করা যাবে না, কারণ আমার খুব সুগার। এরও উত্তর উনি দিয়ে দেবেন। হায়াটাস হার্নিয়া মাঝে মাঝে ব্লিডিং হয় না? হ্যাঁ, না এখন 2 বছর বন্ধ ব্লিডিংটা।
তার কারণ হচ্ছে আমার খাবারটা পরিমাণে কম, বাড়ে বেশি খেতে বলেছে, হ্যাঁ। আর খাওয়ার পর মাথাটা 1 ঘন্টা উঁচু রাখতে বলেছে। ঠিক, একদম ঠিক করেন। হ্যাঁ? এই যে দাদা আছে, এটা করে আমি সুস্থ আছি। প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অশোক কোনার আমাদের সাথে আছে। আমার এতটা দৃষ্টতা নেই হায়াটাস হার্নিয়া নিয়ে ওনার সামনে বলবো। আপনি হেপাটাইটিসটা আমার মনে হয় আজকে ক্যান্সারের আলোচনার মানে সঙ্গে- বি হয়েছিল হেপাটাইটিস। না সেটাই বলছি। হেপাটাইটিস বলতে গেলে তো অনেকটা গল্প আছে, কিন্তু আমরা জানি যে হেপাটাইটিস বিটাই সব থেকে ইম্পর্টেন্ট মানে প্রধানতম ভাইরাস যার থেকে ক্যান্সার হয়, লিভারের ক্যান্সার। লিভার ক্যান্সার আমরা জানি মোটামুটি বেশ কমন ক্যান্সার আর কি, প্রথম 5টা কি 6টা ক্যান্সারের মধ্যে একটা। আর লিভার ক্যান্সারে মোটামুটি বছরে দেখা গেছে 6 থেকে 8 লক্ষ মানুষের হয় গোটা পৃথিবীতে, আবার 6 থেকে 8 লক্ষ মানুষ মারা যায়। তার মানে হচ্ছে কি বেশ ভালো রকম ডেথ রেট লিভার ক্যান্সারের। তো লিভার ক্যান্সারের প্রধানতম কারণ হচ্ছে যে একটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, যেটা বা আমরা বলি যে উত্তর গোলার্ধ আর আমাদের সাউথে, তা সাউদার্ন যে ইয়েটা আমাদের বলা হয় তাতে কিন্তু হেপাটাইটিস বি হচ্ছে প্রধানতম কারণ। তার মধ্যে সাউথ ইস্ট এশিয়াই হচ্ছে সবথেকে বড়, আর আফ্রিকা। সাউথ এশিয়া মানে ভারত বাংলাদেশ পাকিস্তানে এটা একটু কম। হেপাটাইটিস বি আমাদের যেটা ক্যান্সার হয়ে থাকে সেটা দেখা গেছে অনেক দিন ধরে হেপাটাইটিস বি কারো শরীরে থাকলে হেপাটাইটিস বি থেকে যদি আরও অ্যাডভান্সড ক্রনিক লিভার ডিজিজ হয় তাহলে ক্যান্সার হতে পারে। 1 বছর আমাকে রোগ ডাক্তার ধরতেই পারিনি, মানে না আমার তাতে এমনি- কিছু হয় না, না আমি না বলছি। আমি শুধু উঠতে পারতাম না, মানে বসে খেতে পারতাম না, স্নান করে গা মুছতে পারতাম না, মানে এত দুর্বল। 1 বছর শোয়া, কোনো রোগ ধরতে পারেনি, শুধু চোখটা একটু হলুদ হয়েছিল আর ইউরিনটা একটু হলুদ হতো। না, আমি হেপাটাইটিস ভাবলাম জল বি- কম খাচ্ছি হয়তো তাই জন্য। সেটা তো হেপাটাইটিস বি থেকে ক্যান্সার হবে কিনা। হ্যাঁ হ্যাঁ আমার হেপাটাইটিস বি একটা রোগ, তার আবার বছর- অনেক পর্যায় আছে। হেপাটাইটিস বি নিয়ে তো আলোচনা করে লাভ নেই, সেটা বিশাল একটা মানে মহাভারত ব্যাপার। কিন্তু তার থেকে যদি আমরা বলি ক্রনিক হেপাটাইটিস বি হয়, মানে হেপাটাইটিস বি ভাইরাসটা যদি আমরা বহন করি 6 মাসের বেশি, তাকেই বলা হয় ক্রনিক। এবার এই 6 মাসের ক্রনিক হেপাটাইটিস বি হলে সহজে ভাইরাসটা আমাদের শরীর থেকে নিজে বেরিয়ে যায় না, তার একটা চিকিৎসা দরকার আছে। আচ্ছা, এইবারে যদি হেপাটাইটিস বি ভাইরাস আমি মুক্ত হয়ে যাই, হ্যাঁ মুক্ত, না মুক্ত হয়ে গেলেও সেটা সবসময় মুক্ত হয় না, সেটাই বলছি। হ্যাঁ সেটা হয় কিন্তু- না, এটা বলেছে আমাকে আচ্ছা ওনাকে বলতে আমি দিন, ওনাকে বলছি বলতে দিন। হেপাটাইটিস বি মুক্ত যদি হয়ে যায়, মুক্ত হয় না ইউজুয়ালি, তার কারণ রক্তে যে সহজ টেস্টটি আমরা করি অস্ট্রেলিয়া অ্যান্টিজেন HbA1c, সেটা যদি মুক্ত হয়ে যায় তাকে বলা হয় রিজলভড হেপাটাইটিস বি। বুঝতে পেরেছেন? মানে একদম মুক্ত বলা যায় না, কারণ এদের সমস্ত লোকের লিভারের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি লুকিয়ে থাকে। হেপাটাইটিস বি সবথেকে কঠিন যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের নিজেদের যে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতা দিয়েই আমরা অ্যাডাল্ট লোকেদের, মানে আমরা সবাই তো অ্যাডাল্ট, মানে বাচ্চাদের পর 5 বছরের বয়সের পর থেকে যদি আমাদের কারো হেপাটাইটিস বি হয় আর তারা যদি মানে ইমিউন কম্পিটেন্ট বলা হয়, মানে যাদের প্রতিরোধ ক্ষমতা ঠিক আছে, 90% কিন্তু হেপাটাইটিস বি মুক্ত হয়ে যায়। 90% কোনো চিকিৎসা ছাড়া। 10% ক্ষেত্রে ওইটা ক্রনিক, মানে থেকে গেল শরীরে। সুতরাং বেশিরভাগই মুক্ত হয়ে যাচ্ছে। আমরা বললাম ভালো হয়ে গেছে, রিজলভড হেপাটাইটিস। আপনি যেমন বললেন হ্যাঁ আমি ভালো, কিন্তু তাদেরও যদি আমি লিভার টিস্যু নিয়ে ভাইরাস পরীক্ষা করে দেখা যাবে তাদের শরীরেও হেপাটাইটিস বি থেকে যায়। এইবার আপনার ছোটোবেলায় এরকম হলো, আপনি হেপাটাইটিস বি হলো, হেপাটাইটিস বি থেকে আপনি শরীরের প্রতিরোধ ক্ষমতায় মুক্ত হয়ে পড়লেন, আপনি খুব ভালো আছেন। আপনার 55 বছর বয়সে একটা দেখা গেল লিউকিমিয়া কি মাল্টিপল মায়োলোমা কি এই ধরনের হেমাটোলজিক্যাল কোনো ম্যালিগন্যান্সি হলো, যেই তারপরে ওষুধ দেওয়া হলো, দেখা গেল হেপাটাইটিস বিটাকে আমরা বলি ফ্লেয়ার। হঠাৎ কোথাও কিছু নেই, পেশেন্টের জন্ডিস, লিভার ফেলিওর এবং ডেথ সব হয়ে যেতে পারে। তার মানে তার সোর্সটা কিন্তু সেই ছোটোবেলায় কি 30 বছর আগে হেপাটাইটিস বি হয়েছিল তাই। সুতরাং হেপাটাইটিস বি মুক্ত হয়ে যাওয়াটা অতটা সোজা নয়।
এবং যেটাকে আমরা হেপাটাইটিস বি মুক্ত অবস্থা ভাবছি সেটা হয়তো হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ওটা আমাদের শরীরে আমাদের ইমিউন যে সিস্টেম সেটাই ওটাকে আটকে রাখে। সেই ইমিউন সিস্টেম যদি কোনো কারণে উইক হয়ে যায়, কোনো ডিজিজ দিয়ে হতে পারে, ওষুধ দিয়ে হতে পারে। আজকাল মডার্ন যুগে প্রচুর ওষুধ ইমিউনোসাপ্রেশন ইউজ করা হয়, তখন হেপাটাইটিস বি আবার লাফিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। দাদা, এটা লিভার ক্যান্সার হচ্ছে কি না কোনো টেস্ট করে বুঝতে পারবো? আর এইবারে হচ্ছে যেটা কমন ব্যাপার সেটাই আমাদের ভাবা উচিত। হেপাটাইটিস বিটা যেটা আমরা সবসময় বলা হয় যে কোনো, এবারে আমি অন্যদিকে এলাম লিভার ক্যান্সারের, যে কোনো পেশেন্টের সিরোসিস আছে, সে অ্যালকোহল হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, এমনকি সাধারণ যেগুলো আমরা ভাবি যে এটা খুব ইম্পর্টেন্ট অটো ইমিউন, যে কোনো অসুখ থেকে লিভারের যদি সিরোসিস হয় তার একটা পরবর্তী পর্যায়ে ক্যান্সার হতে পারে। সেই ক্যান্সারটা ডিটেক্ট করার জন্য আমরা একটা বায়োমার্কার বলা হয় আলফা ফিটোপ্রোটিন, সাধারণ রক্ত টেস্ট। এটা একটা ব্লাডের টেস্ট যেটা দাদা বলছেন, একটা রক্তের টেস্ট এএফপি বা আলফা ফিটোপ্রোটিন। আর একটা আমরা এটা যে কোনো ল্যাবে করা যাবে, যে কোনো জায়গায় এটা করা যায়। সেইটা তখন আমরা যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে তাদের বলা হয়। এখন এর তো অনেক এটা হচ্ছে একটা রুল, এটা করে আমরা যেটাকে উনি বললেন স্ক্রিনিং ফর লিভার ক্যান্সার, সেটা ওইভাবে করা হয়। এটাই রেকমেন্ডেশন যে এভরি 6 মান্থস অনেক সময় আমাদের দেশে করা সম্ভব হয় না, 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা পেটের আলট্রাসাউন্ড মানে লিভারের, আর একটা ব্লাড টেস্ট। আমার 4-5 বছর হয়ে গেছে। না সেই বলছি, আপনি করতে পারেন, সেটা আপনি করতে পারেন, তাতে আপনি বুঝতে পারবেন। হায়াটাস হার্নিয়ার উত্তরটা উনি পরে দেবেন, কারণ আমাদের সময় হয়ে আসছে, ওটা বলবেন উনি। একটু আমি যেটা খুব দরকার, দাদা বসুন না, খুব দরকার সেটা হচ্ছে একটা সুখবর দেওয়া। আপনারা সবাই সিনিয়র, আপনারা যদি এটা ছড়িয়ে দেন যে বর্তমানে ভারতে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন তৈরি হয়েছে, কম দামে পাওয়া যাচ্ছে। আগে তো আমরা বাইরে থেকে গার্ডাসিল বা সার্ভারিক্স আনতাম, সেগুলো অত্যন্ত দামি, ফরেন মাল্টিন্যাশনাল কোম্পানির তৈরি, এক একটা খরচা বিপুল ছিল। কিন্তু সেরাম ইনস্টিটিউট এখন ভারতবর্ষেই এই ভ্যাকসিন তৈরি করছে এবং এই ভ্যাকসিনের দাম খুব কমে গেছে। এই ভ্যাকসিন অল্প বয়সী মেয়েদের থেকে শুরু করতে হয়। আইডিয়াল এজ হচ্ছে 9 থেকে 14 বছর, সেটা না হলেও 26 বছরের মধ্যে যদি দিতে পারেন ভালো হয়। কিন্তু এই বিপুল পরিমাণ ভ্যাকসিন এক্ষুনি সেরাম ইনস্টিটিউট হয়তো তৈরি করতে পারছে না, যেই তৈরি করতে পারবে তখন সরকার প্রমিস করেছে যে 9 থেকে 14 বছরে ইউনিভার্সাল ভ্যাকসিনেশন করে দেবে। কাজে যেমন হেপাটাইটিসটা ইউনিভার্সাল ভ্যাকসিনেশন হয়ে গেছে, সব বাচ্চাই এখন হেপাটাইটিস ভ্যাকসিন পায়, তেমনি সব অল্প বয়সী মেয়ে, পরে হয়তো ছেলেদেরকেও দেবে, কারণ ওরাল ক্যান্সারেও হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের একটা রোল আছে। আপাতত 90% জরায়ুর মুখের ক্যান্সার যদি এই ভ্যাকসিন দিতে পারি, ইউনিভার্সাল ভ্যাকসিন সব বাচ্চাকে দেওয়া যায়, সব বাচ্চা মেয়েকে দেওয়া যায়, তাহলে কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধটা সত্যি একটা কথার কথা থাকবে না, সম্ভব হয়ে উঠবে। তাই আসুন আমরা সবাই এই বার্তাটা সমাজে ছড়িয়ে দিই যে যারা এখন পারছে কিনে নিয়ে করুক, আর যখন সরকার থেকে ইউনিভার্সাল ভ্যাকসিন হবে তখন তো সবাই পাবে, তখন গরিব বড়লোক কোনো ভেদাভেদ থাকবে না, সবাই নিতে পারবে। তাই এটা একটা খুব সদর্থক এবং এটা খুব আমাদের ভারতবাসীর জন্য একটা সুখবর, এটাই দিলাম, আপনারা বার্তাটা ছড়িয়ে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে করুন, কারণ আমাদের আর 2 মিনিট টাইম আছে। হ্যাঁ নিশ্চয়ই, এটাই শেষ প্রশ্ন। স্যার হার্নিয়াটা একটু বলুন। হ্যাঁ এই তো, এরপরেই গ্যাস্ট্রোএন্টারোলজি আছে। দাদা এখানেই বসে থাকবে, নামবে না, আমরা নেমে যাব। আমি ভার্টিগোতে ভুগছি, তারপরে আমার ডাক্তারবাবু বললেন যে আপনাকে এমআরআই করতে হবে, কিন্তু এমআরআই হবে না যেহেতু আমার পেসমেকার আছে। তখন ব্রেন স্ক্যান করা হলো, ব্রেন স্ক্যান করেও দেখলো যে একটা বিনাইন টিউমার। তো সেটা দেখার পরে
বললেন ঠিক আছে আপনি এই ট্রিটমেন্ট চলুক আর বছরখানেক দেখুন কোনো বাড়ে কি না। ওটার বাড়েনি, প্রতি বছরই আমি করে যাচ্ছি। তো ওটাকে একটা কোনো লক্ষণ ক্যান্সারের যে এরকম বাড়তে বিনাইনটা? দেখুন অনেক, আপনার কোথায় টিউমারটা বললেন না আপনি, ব্রেনে না ঘাড়ে? ব্রেন, ডান দিকের মাথায়। তো অনেক আছে, হ্যাঁ অনেক আছে অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড 1 গ্রেড 2, সেগুলো তো সারা জীবন একই রকম থাকতে পারে, বাড়া কমাও হতে পারে, কিন্তু তার মানেই ক্যান্সার তা তো নয়। কাজে ওটা ডাক্তারবাবুর মনিটরিংয়ে, মানে তার মনিটরিংয়ে থাকতেই হবে আপনাকে, এর থেকে কোনো উপায় নেই। না নিজে বাড়িতে চুপ করে বসে থাকবেন তা ঠিক না, বছরে একবার বা দুবার অবশ্যই ওনার সাথে সাক্ষাৎ করবে। তো আজকে আমাদের ক্যান্সারের আলোচনা চক্র এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।